অনুষ্ঠানের মধ্যমণি এমনই একজন গুণী ব্যক্তিত্ব, যিনি তার প্রজ্ঞা, নেতৃত্ব, সততা এবং দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এনায়েত হোসেন মান্নান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মাননীয় বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ প্রার্থী, শিক্ষার্থী, অভিভাবক, লেকচারি কর্তৃক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অধ্যাপক ছবি, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের মধ্যমণি প্রকৃতপক্ষে বিশেষ এক্সামিনি, যারা বিশেষ এক্সামিনেশনের প্রত্যাশী অ্যাসপিরেন্ট, যারা তারাই আজকে মধ্যমণি, আমি নয়। আমরা এই যারা বিশেষ অ্যাসপিরেন্ট তাদের সবার জন্য একটা জোর গল্প করে চাই। যারা বিশেষ এক্সাম প্রত্যাশী সমস্ত পথযাত্রার একসাথ নেতৃত্ব সহকর্মী তরুণ বন্ধুদের আমি টিভির পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। WBS-এর ভাষায় বলতে হয়, embroidered cloth with a spread of cloth under your feet, but being told you have only dreams. We have the spread of dreams under your feet. Tread softly because you are walking on our dreams. বাংলা বলে যেটা বলা হয়, আমাদের যদি স্বর্ণের কারুকাজ করছিল, স্বর্ণের কার্পেট থাকতো, তাহলে আমরা এই স্বপ্ন সরকারদেরকে পায়ের সেটা বিছিয়ে দিতাম। কিন্তু দারিদ্রের কারণে আমাদের আছে শুধু স্বপ্ন। আমরা আমাদের স্বপ্নগুলোকে এই স্বপ্ন সরকারদের পায়ের কাছে বিছিয়ে দিলাম। একটু ধীরে হাঁটুন, কারণ তোমরা হেঁটে চলেছ এই বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্নের উপর দিয়ে। আমরা বিশ্বাস করি বিজনেস শুধুমাত্র একটা চাকরি না, শুধু গতানুগতিক একটা চাকরি, একটা প্রফেশন, আমি একটা জব পেলাম, এর বাইরে একটা ভালো পথ পেলাম, গাড়ি পেলাম, এটা নয়। এর বাইরে বিপুল পরিমাণে বিশেষ ক্যাডারদের সকল শ্রেণী পেশার মানুষের জন্য সেবার এক অবাধ্য দাওয়া রয়েছে। আর আমরা যদি সেই সেবাটা করতে চাই, আমাদের সাধারণ মানুষের, আমাদের ভূমিহারা মানুষের, আমাদের আজকের এই 55 বছর পরেও, স্বাধীনতা 55 বছর পরেও আমাদের জাতি ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। ব্যাংকগুলো প্রায় বন্ধ, 6টা ব্যাংক টাকা দিতে পারছে না। এইটার পরিবর্তনটা আগামী দিনে বিশেষ ক্যাডারদেরকে করতে হবে। আমরা বিশ্বাস করি তোমাদের হাত ধরে হবে ইনশাআল্লাহ। বিশেষের মাধ্যমে আমরা অপার সম্ভাবনা, অপার সুযোগ পাই টু রিড দ্য কান্ট্রি। অ্যাকচুয়ালি বিশেষ ক্যাডার যারা, তার দেশের এক অর্থে তারা লিডার, যার যার কর্মক্ষেত্রে তারা লিডার। যারা নট ইলেক্টেড or they are selected, তারা নির্বাচিত না হলে তারা সিলেক্টেড। তাদের মেধা, মানব যোগ্যতার মাধ্যমে তারা সিলেক্টেড হয়ে তারা পদে বসে। আমরা মনে করি বিশেষ হচ্ছে একটা লাইফ টাইম সাকসেস। আজকে যারা নির্বাচিত হয় তারা 5 বছর জন্য নির্বাচিত হয়, কিন্তু যিনি প্রাণান্তকর চেষ্টায় দিন রাত ঘুম নষ্ট করে, কঠিন পরিশ্রম করে, কঠিন প্রত্যয়ের মধ্য দিয়ে যারা পড়াশোনা করে
যারা এই বিশেষ জবটা পাবে তাদের এই সফলতা লাইফস্টাইল একদম বাধ্যতার আগ পর্যন্ত দেশের জন্য সেবা দেওয়া বিশাল সুযোগ তৈরি হবে। আমরা মনে করি বিসিএস ক্যাডারের সকল সদস্যরা দেশের সর্বোচ্চ গৌরবের অংশীদার। তারা যেমন সুনাম সম্মান ভদ্রতা সহ সকল শ্রেণী পেশার ভারতীয় জন্য কাজ করার সুযোগ পায় এবং তারা দেশের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। আমরা মনে করি একজন বিসিএস ক্যাডার অফিসারের মোটিভেশনের মধ্য দিয়ে, তাদের উদ্যোগের মধ্য দিয়ে, তাদের চেষ্টার মধ্য দিয়ে, তাদের কর্মের একটা ছোটার মাধ্যমে হাজার হাজার মানুষকে উপকৃত করতে পারে। সুতরাং আমাদের প্রত্যয়, আমাদের বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে চেষ্টা, সেটা শুধু চাকরি করার জন্য নয়। আমাদের প্রত্যয়টা হওয়া উচিত এদেশের মানুষের জন্য কাজ করার জন্য, এদেশের সেবা করার জন্য। আজকে ৫৫ বছর পরেও যেই সেবাটা আমরা নিশ্চিত করতে পারিনি, আমরা বিশ্বাস করি তোমাদের হাত ধরে সেই সেবাটা নিশ্চিত হবে। একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার হবে ইনশাআল্লাহ। আর এই যে সেবার যে পথ, এই বিশাল পথ পরিক্রমা, এই রাজপথে মেইন যে গেট, সেই গেট হচ্ছে বিসিএস এক্সাম। তাহলে যদি এই সেবার জন্য, মহান সেবার জন্য আমাকে কাজ করতে হয়, তাহলে আমাকে এই এক্সামকে ক্রস করতে হবে, পাস করতে হবে, আমাকে ভালো করতে হবে। আমি মনে করি বেটার দেন ওয়েট ফর এন্ট্রি করি, some person bring forth it আর some doesn't bring। সুন্দর দিনগুলি সবার জন্য অপেক্ষা করে, সবার জন্য সুন্দর দিনগুলি সবার জন্য অপেক্ষা করে। কেউ শ্রম দিয়ে, মেধা দিয়ে, একাগ্রতা দিয়ে সুন্দর দিনকে শেষ করে নিয়ে আসে, গ্রহণ করে। আর কেউ পারে না, কারণ কি? তার একাগ্রতা নেই, চেষ্টা নেই। মেধা সম্পর্কে যেটা বলা হয়, সারা পৃথিবীর যারা সফল ব্যক্তি, তার স্টাডিজে দেখা গেছে মেধা মাত্র 1%, 99% হচ্ছে চেষ্টা। তো তোমরা যেখান থেকে যে রেজাল্টই করে থাকো, এক্সামিনেশনে তোমরা বসতে পারো, তাহলে তোমরা যদি 99% চেষ্টাকে ফলপ্রসূ করতে পারো, তোমাদের অদম্য ইচ্ছাকে যদি প্রতিফলিত করতে পারো, তাহলে তোমরা সফল হবে ইনশাআল্লাহ। মানব সভ্যতার দিকে যদি আমরা তাকাই, বিশ্বব্যাপী যত উন্নয়ন, এই বিশাল বিশাল অট্টালিকা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা, যুদ্ধাস্ত্র, যা কিছু আমরা দেখি, এর সব কিছু পিছনে থেকে স্বপ্ন। এই যে আমরা ফ্যানগুলো ব্যবহার করছি, আজকে এসি ব্যবহার করছি, একটা সময় এসলামে ছিল পাংখা তোলা। আপনারা কি জানেন এটা? যারা বসতো তাদের পাংখা তোলা ছিল পিছনে, পাংখা তোলা ছিল, তাদের পাংখা তোলা ছিল বাতাস দেওয়ার জন্য। আজকে কি সেটা আছে? একটা সময় জ্ঞান বিজ্ঞানের উন্নতি হয়েছে, আমরা স্বপ্ন দেখতে পেরেছি যেরকম ফ্যান হবে, আমাদের এসি হবে। আমরা এখন আমাদের গাড়িতে, বাসায়, সকল সেক্টরগুলোতে আমরা কিন্তু এসি সেটআপ করেছি, তাই না? ফ্যান সেটআপ করেছি। এগুলো কিসের জন্য হয়েছে? এই সকল উন্নয়নের পিছনে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের স্বপ্ন। আমরা আজকে মহাকাশ গবেষণা বলি, জ্ঞান বিজ্ঞানের শীর্ষে যত কিছু আছে, কম্পিউটার থেকে শুরু করে যা কিছু আছে, সবকিছুর পিছনে কি রয়েছে? আমাদের স্বপ্ন। আমরা যে স্বপ্নগুলোকে যদি সঠিকভাবে লালন করতে পারি এবং সেই জন্য কাজ করতে পারি পর্যাপ্ত পরিমাণে, তাহলে আমরা স্বপ্ন বাস্তবায়ন করে আমরা সফল মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। বিসিএস কে জয় করতে হলে আমি মনে করি ৬টা মূল মন্ত্র রয়েছে। বিসিএস কে জয় করার ৬টি মূল মন্ত্র। এর প্রথমটা হচ্ছে কনফিডেন্স, দৃঢ় প্রত্যয়, নিজের উপর আস্থা তৈরি করা যে আমিও পারি, অন্যরা যদি পারে আমিও পারি। আমি বলেছি কিছুক্ষণ আগে, প্রথমেই বলেছি যে 1% মেধা আর 99% চেষ্টা। আপনি যদি চেষ্টা করেন, আপনি নিশ্চয়ই পারবেন। আল্লাহ হেল্পস হিম হু হেল্পস হিমসেলফ। If you think can, you can. And if you think you can, you are right. আপনি যদি ভাবেন যে আমি পারবো, তাহলে আপনি পারবেন।
আপনি মনে করেন যে এটা কঠিন কষ্ট, আমার যে এত কষ্ট হবে না, তাহলে আপনি পারবেন না। প্রথম আপনাকে একটা পজিটিভ আউটলুক থাকতে হবে, আপনার প্রত্যয় থাকতে হবে, তাহলে আপনি পারবেন। এটা হচ্ছে আপনার সাফল্যের কনফিডেন্স, এটা হচ্ছে আপনার সাফল্যের প্রথম মন্ত্র। আপনার যদি এই লক্ষ্যটা অটুট থাকতে হবে। দ্বিতীয় যে অক্ষরটা সেটা হচ্ছে লক্ষ্য অটুট থাকা। আমরা কিন্তু অনেক লক্ষ্য নিয়ে লড়ি, খেলাধুলো, আমাদের অমুক বিয়ের অনুষ্ঠান, অমুক আত্মীয় বাড়িতে প্রোগ্রাম, তারপরে দেখা যায় নানান বিষয় থাকে, ছোট ছোট পেশা, নানান বিষয় নিয়ে আমরা আমাদের লক্ষ্যটাকে অনেকগুলো ডাইভার্সন করে ফেলি। এই লক্ষ্যগুলোকে ডাইভার্সন না করে আমরা যদি একত্র ভাবে একটা লক্ষ্যের জন্য ব্যাপক চেষ্টা করি, ইনশাআল্লাহ সেটা সফল হবে। তাহলে আপনার লক্ষ্যকে অটুট রাখতে হবে। আজকে আমাদের যারা ইয়াং জেনারেশন ছেলে পেলে, আমরা বিশেষ করে দেখি, আমাদের ব্যক্তিগত যে একটা অভিজ্ঞতা বলি, আমাদের সবাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, যশোর বোর্ডের সেকেন্ড হয়েছিল, সেকেন্ড বয়, সে আলটিমেটলি খারাপ ক্লাস ছিল। কেন? দেখা গেল তার ব্যাকগ্রাউন্ডে ছিল এক মেয়ের সমস্যা, সে ফেল করত। আমার এক বাপ আছে, বুয়েটের স্টুডেন্ট ছিল, সে 3 বার ড্রপ দিল। কারণ কি? সে রাজনীতি করত। যখন আপনি আপনার ইন্টেনশনাল গুলাকে, আপনার লক্ষ্যকে যদি ডাইভার্সন করে, অনেক থেকে লক্ষ্য আপনার ভিতরে থাকে, আপনি অনেক বিষয় নিয়ে মাথা ঘামান, তাহলে আপনি কিন্তু একটা লক্ষ্যের প্রতি কনসেন্ট্রেশন করতে পারবেন না, সেই লক্ষ্য আপনার সফল হবে না। তো আপনার দ্বিতীয় যে সূত্রটা, সেটা হচ্ছে আপনার লক্ষ্য অটুট রাখো। নো আদার অপশন, আই হ্যাভ টু ডু ইট, আমাকে এটা করতে হবে। আপনি যদি এই কথা বলতে পারেন, তাহলে আপনি করতে পারবেন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আর এই জন্য আপনাকে সাময়িক কিছু ত্যাগ করতে হবে। আমি যেটা বললাম যে প্রেমের কথা, রাজনীতির কথা আমি এটা নিষেধ করি নাই, আপনাকে সাময়িক কিছু ত্যাগ করতে হবে। একটা লক্ষ্যের উপর থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি বিজয়ী হবে। এবং তোমাকে সাময়িক কিছু ত্যাগ করতে হবে, এবং তোমার নিজের কিছু মূল্যায়ন এবং প্রস্তুতির প্রয়োজন রয়েছে, যে আমার কি কি ঘাটতি রয়েছে, আমার কোন সাবজেক্টগুলো দুর্বলতা রয়েছে, সেগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং সেইগুলো ফাইন্ড আউট করে তুমি টিচারদের সাপোর্ট দিতে পারো এবং এই কোচিং এর সাপোর্ট দিতে পারো। বিশেষ কনফিডেন্স, আমি বিশেষ কনফিডেন্স স্টুডেন্ট হিসেবে বলতে চাই, আমরা 2003-4 সালে যখন বিশেষ কনফিডেন্স ছিলাম, তার চেয়ে শতভাগ উন্নত হয়েছে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠান বিগত সকল দিনের চাইতে আরো ভালো, আরো সেরা সকল এই শিক্ষা ক্ষেত্রে দিলেন ইনশাআল্লাহ, এবং সবার জন্য সাফল্য বয়ে আনতে আশা করি ইনশাআল্লাহ। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফ্রান্সের সম্রাট। তিনি ইতিহাসে বলে যে 81টা যুদ্ধ করেছেন, বড় 40টার উপরে যুদ্ধ তিনি জয়ী হয়েছেন, এবং ছোট ছোট যুদ্ধ গেলে 50-এর মধ্যে তিনি যুদ্ধে জয়লাভ করেছেন। তিনি ওয়াটারলু যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন এবং তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তো ওয়াটারলু যুদ্ধের একটু কথা আমি তোমাদেরকে বলি। ওয়াটারলু যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্যদের সাথে নেপোলিয়ন বোনাপার্টের সাথে, নেপোলিয়ন বোনাপার্ট অনেক বেশি সৈন্য বলে উনি একটা পিছনে পড়ে গেছেন, সামনে বিপুল পরিমাণ সৈন্যের সমাহার। উনি যখন একদম সামনে চলে আসলেন, তখন দেখলেন সামনে একটা নদী, এই নদীটা পার হয়ে ওয়াটারলু ফিল্ডে যেতে হবে। এবং নদীর সামনে গিয়ে নেপোলিয়ন বোনাপার্টের যে সৈন্যরা সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে, লক্ষ লক্ষ সৈন্য বিশাল জমায়েত করে চারপাশে তারা দাঁড়িয়ে আছে। তো তিনি বললেন যে তোমরা হয় আমি হয়নি যা। তিনি চারদিক দেখলেন, দেখে বললেন, নো ইয়ন্ডার ইজ দ্য ফলেন র্যাফল ট্রি। দেখো ওই যে র্যাফল ট্রিটা পড়ে আছে, র্যাফল গাছ, একটা কলা জাতীয় গাছ। আমার ধারণা যে এই র্যাফল গাছে সৈন্যরা এই নদী পার হয়ে আমাদের আগেই গিয়ে ওখানে অবস্থান নিয়েছে। আমরা এটা পারি নাই। পারহাপস আই হ্যাভ টু ফেস এ ফ্যাটাল ডিফেক্ট। সে আগেই ভবিষ্যৎবাণী করলেন যে তোমরা যে এই যে মিস্টেকটা করলা, এই মিস্টেকটার জন্য হয়তো আমাকে একটা ভয়ঙ্কর পতন বা ভয়ঙ্কর একটা পরাজয়ের মুখোমুখি হতে হবে। এবং সত্যি সত্যি নেপোলিয়ন বোনাপার্ট তিনি
ব্যাটল অফ ওয়াটারলু, এই ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাকে মূল্যায়ন করতে হবে আপনার সমস্যাটা কোথায়। আপনি যদি সমস্যাটা মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ডায়াগনোসিস যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনি মেডিসিন ভালো দিতে পারবেন। আপনার মূল্যায়ন যদি সঠিক হয় যে আমার এই সাবজেক্টগুলো এই টপিকগুলো আমাদের দুর্বলতা রয়েছে, আমি যদি সেই টপিকগুলোকে সঠিক মতো স্টাডি করি, টিচারদের সাপোর্ট দেই, মেন্টরের সাপোর্ট দেই, তাহলে কিন্তু আমি সফল হতে পারি। তো প্রথম আমাদেরকে কিন্তু নিজেকে মূল্যায়ন করতে হবে এবং আমাদের কৌশলী ভূমিকা অবলম্বন করতে হবে, কৌশলী প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আমি মনে করি সাফল্যের আরেকটা বড় যে চাবিকাঠি সেটা হচ্ছে দেশপ্রেম। আপনি যদি দেশকে ভালোবাসেন, আপনি যদি দেশের সাধারণ মানুষকে ভালোবাসেন, আজকে দেখেন পথে পথে শত সার্ভিসগুলোতে অনেক সমস্যা। আপনি যদি যে সার্ভিসে আপনি যান, সেই সার্ভিসের জন্য যে কাজ করার জন্য আপনার আন্তরিকতা থাকে, কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। দেশপ্রেম আজকের আমাদের তরুণরা এই জেএনজির এই যে 5ই আগস্টের ঘটনায় আমরা দেখেছি আমাদের তরুণ সমাজরা তাদের যে ত্যাগ এবং তাদের যে সাহসিকতা তারা প্রমাণ করেছে। সুতরাং আপনারা নিশ্চয়ই পারবেন। আপনাদের যে দেশপ্রেম রয়েছে তা অতুলনীয়। আমরা বিশ্বাস করি পৃথিবীর সকল দেশের সকল নাগরিকের চেয়ে আমরা আমাদের দেশকে আমরা বেশি ভালোবাসি এবং আমরা আমাদের এই ভালোবাসা প্রমাণ করার জন্য আমরা ক্যাডার সার্ভিসে যোগদান করে, আল্লাহর রহমতে আমরা ক্যাডার সার্ভিসে যোগদান করে আমরা এই দেশটাকে ভালো করতে চাই, এই দেশটাকে সুন্দর করতে চাই। আপনার চিন্তা চেতনায় যদি এটা থাকে, আপনার প্রার্থনা যদি এটা থাকে যে আমাদের দেশের জন্য, আমাদের মানুষের জন্য, আমাদের সমাজ ব্যবস্থার জন্য আমরা কিছু করতে চাই, তাহলে আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে সফল করে দেবেন। এবং সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নিরন্তর চেষ্টা, আপনার অব্যাহত চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা যদি আপনার থাকে তাহলে নিশ্চয়ই আপনি সফল হবেন। বিসিএস কনফিডেন্স 36 বছর ধরে এই বিসিএস এর কঠিন পথ পরিক্রমাকে সহজ করার জন্য, আপনাদের পথকে মসৃণ করার জন্য কাজ করে যাচ্ছে এবং আমরা মনে করি, আমাদের মনে করছে যে গিয়াস স্যার এবং আমাদের লতিফুর রহমান স্যার আমাদের পড়াইতো, ইন্টারন্যাশনাল পড়াইতো, লতিফ স্যার করতো, ইন্টারন্যাশনাল বইও লিখেছেন। সেই দিনগুলো আমি স্মরণ করি। আমার মনে হয় আজকে যারা টিচার স্টাফ আছে, আজকে যারা আছে তারা সেই সময় চেয়ে আরো বেশি, অনেক বেশি দক্ষ এবং যোগ্য। এবং আমরা মনে করি তাদের হাত ধরে আপনারা সাফল্যের শিখরে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমরা নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের নতুন নেতৃত্ব, নতুন অফিসাররা সততা, দক্ষতা, দেশপ্রেমের মধ্য দিয়ে এই দেশটাকে নতুন করে গড়ে তুলবে, এই প্রত্যাশা আমরা রাখি। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে।